উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শুকনো পাতার নূপুর পায়ে। লিখেছেন আয়শা শেখ রিন, কণ্ঠে আমি তাসনোভা। পর্ব নয়, তবে লেখিকার 23 নম্বর পর্ব। জারিফের বন্ধুরা হাসছে। এতে জারিফ আরও রেগে গেল। ঝিলমিলের কাছে গিয়ে বলল, তুমি অনেক বেশি বেশি করেছো ঝিলমিল। আমাকে খাপাস না। আমি তো সত্য প্রকাশ করেছি, খাপাবো কেন? আমার বন্ধুরা সবাই জানে তুই আমার গার্লফ্রেন্ড ছিলি। ওদের সামনে এমন নাটক করার মানে কি? তোর বন্ধুদের এখন আমি তোর চাচি। বল। এতটুকু বলি ঝিলমিল আর কোনো কথা না বাড়িয়ে স্টেজ থেকে নেমে এলো। নিজের পরিবারের সবার কাছে ফিরে যাবার জন্য যেই পা বাড়িয়েছে অমনি বারিশ এসে ওর কবজিটা শক্ত করে চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলল, এত ছোটাছুটি করতে আমি আগে মানা করেছিলাম না? ঝিলমিল বিরক্তি নিয়ে তাকালো। কোথায় ছোটাছুটি করেছি? যেখানে বসেছিলাম সেখান থেকে স্টেজে গিয়েছি, আবার সেখানেই যাচ্ছি। বারিশ পুরো কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি কি তোকে স্টেজে যাওয়ার পারমিশন দিয়েছিলাম? ওখানে যেতে আপনার অনুমতি লাগবে? লাগবে না। বারিশের প্রশ্নটা যেন ধক করে উঠল। ঝিলমিল আর তর্ক করল না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, আমারই ভুল হয়েছে, আপনাকে বলে যাওয়া উচিত ছিল। এবার হয়েছে। বারিশ ওকে আর এখান থেকে এক পাও নড়তে দিল না। অনুষ্ঠানে গিয়েই চলল। জারিফ সকলকে নিয়ে কেক কাটলো। তারপর নিজের এক বন্ধু নতুন গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে ফ্লোরে নাচতে নাচতে শুরু করলো। নাচের সন্ধ্যে সেই ছেলেটা বারবার ঝিলমিলের দিকে তাকাচ্ছে। ঝিলমিল সেটা দেখেও না দেখার ভান করলো। বারিশের পাশে দাঁড়িয়ে সে ছটপট করছিল। বারিশকে কিছু একটা বলবে, তখনই হুট করে সামনে এলো পরিণীতা। সে বারিশের দিকে হাত বাড়িয়ে মিষ্টি হেসে বলল, লেটস ড্যান্স ডিয়ার। ডিয়ার, ডিয়ার, ডিয়ার। ঝিলমিল কোণে কোণে 3বার মনে মনে উচ্চারণ করলো। হ্যাঁ, পরি ম্যামকে তো প্রায় কলেজে বারিশের আশেপাশে দেখতে পেত। ঝিলমিল বারিশের মুখের দিকে তাকিয়ে আছে, হয়তো তার প্রতিক্রিয়া দেখবে। বারিশ বিচলিত না হয়ে শান্ত গলায় বলল, সরি, আই কান্ট ড্যান্স। বারিশ, আমি তোমাকে চিনি, দয়া করে মিথ্যা বলবে না। ঝিলমিল চলে এলো সেখান থেকে। তার কেন যেন রাগ হচ্ছে। তাকে চলে আসতে দেখে বারিশও দাঁড়ালো না। ঝিলমিলের পিছু পিছু এসে ওর পথ আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ? ঝিলমিল মুখ ঘুরিয়ে নিয়ে শীতল কণ্ঠে বলল, তা জেনে কি করবেন? আপনি গিয়ে ম্যামের সাথে নাচুন। ঝিলমিলের নাকটা কেমন ফুলে উঠেছে। সেদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো বারিশ। ঝিলমিলের অসুস্থতা গত কয়েকদিন দুপুর বাদের সকাল এবং রাতের খাবার বারিশ নিজেই বানিয়েছে। এতে ঝিলমিল একটু হলেও বারিশের উপরে মুগ্ধ হয়েছে, হয়তো আরও বেশি। বারিশ তার টের পাচ্ছে। আর এখন ঝিলমিল জেলাস হচ্ছে নিশ্চয়। বারিশ ঝিলমিলের কপালে থাকা চোখগুলো কানে গুজে দিতে দিতে বলল, আমার হাতের রান্না খেয়ে এই অবস্থা, আমাকে খেলে কি করবে চান? চোখ শুরু করে তাকালো ঝিলমিল। আপনাকে খেতে যাব কেন? আপনার মধ্যে কি এমন আছে যে খেতে হবে? ঝিলমিলের হাত ধরলো বারিশ। রুমে চলো, দেখাই কি আছে। চলো আমার সঙ্গে। ঝিলমিল তাৎক্ষণিক হাত ছাড়িয়ে নিল। অসভ্য লোক, আপনি এত অসভ্য কেন? ঠিক তখনই আলতাফ সাহেব এদিকে এগিয়ে এলেন। তিনি ঝিলমিলকে একটু স্বস্তি দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে ঝিলমিল? ঝিলমিল অপ্রস্তুত হয়ে হাসলো, না বাবা, কিছু না। বারিশ আলতাফ সাহেবের চোখের দিকে তাকিয়ে কোনো রাগঢাক না রেখেই বলল, আপনার মেয়ের সাথে রোম্যান্স করতে চাচ্ছি স্যার। কথাই শুনছে না। ঝিলমিলের কান দিয়ে যেন ধোঁয়া বের হতে লাগলো। আলতাফ সাহেবের মুখটা কালো হয়ে গেল। এত অসভ্য ছেলে হয়? তোমার মতো অসভ্য? বারিশ তাকে থামিয়ে দিয়ে ঝাঁঝালা গলায় বলল, আপনি এক পিসি দেখেছেন তাই তো? হ্যাঁ, বারিশ এক পিসি, দুটো দেখবেন কিভাবে? মেয়ে আর মেয়ের জামাই কি করছে সেসব দেখতে না এসে খেতে বাড়ি যান। আলতাফ সাহেব স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে ঝিলমিলকে বললেন, তুমি একটু মায়ের কাছে থেকে ঘুরে আসো তো, জেহান খুঁজছে তোমায়। বাবার কথায় ঝিলমিল সেখান থেকে চলে গেল। আলতাফ সাহেব বারিশের একদম কাছাকাছি এগিয়ে এসে নিচু গলায় বললেন, ঝিলমিলকে যদি আমি এখান থেকে না নিয়ে গেছি, আমার নামও আলতাফ চৌধুরী নয়, তাহলে নতুন নাম ঠিক করে রাখুন। তাদের মধ্যে আরও কিছুক্ষণ কথা কাটাকাটি হলো। একসময় ছেলেটার সঙ্গে না পেরে আলতাফ চৌধুরী বিরক্তি হয়ে সরে গেলেন। এদিকে বারিশের রাগে রিরি করছে, শরীরে রক্ত টকবক করে ফুটেছে। এই যে লোকটাকে দেখলেই এমনিতেই তার রাগ হয়। স্টেজের দৃশ্যটা একেবারেই ভিন্ন। জারিফ আর তার বন্ধুরা এখনও বেপরোয়া নাচে ব্যস্ত। এমনকি দেখেও উন্মাদের মতো নাচছে শেহরিয়ারদের অফিসের এক সহকর্মীর সঙ্গে। ঝিলমিলকে নিচের দিকে এগিয়ে আসতে দেখলো বারিশ। মেয়েটা একদম কাছে এসে সহসা বলল, আমি নাচবো। হোয়াট? এমনিতেই মেজাজ সপ্তমে চড়েছিল বারিশের। তীব্র রাগের শব্দটা একটু জোরে উচ্চারণ করে ফেলল সে। ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে জারিফের আর তার নতুন গার্লফ্রেন্ডের তাল মেলানোর নাচের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, বললাম তো আমি নাচবো। সাহস দিন দিন বেড়ে গেছে তাই না? আরে না, আমি শুধু নয়, আমার সঙ্গে আপনিও নাচবেন, চলুন না প্লিজ। কথাটা বলে ঝিলমিল এক প্রকার অধিকার নেই বারিশের হাত টেনে ধরল।
চরম বিরক্তিতে বারিশ যেই না ঝাটকা মেরে হাত ছাড়িয়ে নিবে, অমনি তার সজাগ নজর গিয়ে পড়ল দূরে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরীর ওপরে। থমকে গেল সে। মুহূর্তের জন্য আলতাফ চৌধুরীর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে কিছু একটা ছক কষে নিল সে মনে মনে। তারপর হুট করে ঝিলমিলের দিকে তাকিয়ে বলল, ওকে চলো। কথাটা শুনে যেন আকাশের চাঁদ হাতে পেল ঝিলমিল। আনন্দে লাফিয়ে উঠে দৌড়ে গেল সাউন্ড সিস্টেমের দিকে। আগের গানটা থামিয়ে চালিয়ে দিল পাগলা টু এর দুর্দান্ত বিটের একটি গান। পরের মুহূর্তেই ঘটে গেল অবিশ্বাস্য কাণ্ড। সবাইকে তাক লাগিয়ে দিয়ে বারিশ আর ঝিলমিল একসাথে স্টেজে উঠে গেল। বিটের সঙ্গে তাল মিলিয়ে ঝিলমিল নিজের চোখের পলকে নিজের ওড়নাটা বারিশের গলায় পেঁচিয়ে ওড়নার দুই প্রান্ত ধরে মিউজিকের তালে তালে ছান্দসিক টোনে বারিশকে নিজের দিকে আকর্ষণ করে স্টেজের একদম মাঝখানে নিয়ে এলো। চোখের সামনে এমন নাটকীয় আর অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেল সবাই। ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছাড়া যেন আস্ত পার্টিটাই এক মুহূর্তের জন্য স্তব্ধ একদম। ঝিলমিলকে এমন উদাম নাচতে দেখে সবাই যত না অবাক হলো, তার চেয়ে হাজার গুণে বেশি বিস্ময়ে চক্ষু চরক গাছালো গম্ভীর বারিশকে এই অবতারে দেখে। মেহেরাজ বুকে হাত দিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। তার এই ডান পিঠে ভাতেজি পাল্লায় পড়ে শেষমেশ এই গম্ভীর ছেলেটা করছেটা কি? ওদিকে বারিশের বাড়ির লোকজনের অবস্থা আরও করুন। সবাই হাঁ করে তাকিয়ে আছে। ঝর্ণা বেগম নিজের পেটের ছেলেকে যেন আজ চিনতেই পারছেন না। চারিপাশে অবিশ্বাস্য নীরবতা ভেদ করে তখন সাউন্ড বক্সে তার সুরে গানটা বেজে গানের কলি বাজছে। চোখে চোখে ইশারাতে ফেসে গেছে মন, চাই টুটে প্রেম ছোঁয়াতে। আর থেকে থেকে বেজে ওঠে মনের টেলিফোন, কথা হয় দিনে রাতে। গানের এই রোমান্টিক আর দ্রুতালয়ের ছন্দের সঙ্গে বারিশ এক হাতে ঝিলমিলের সরু কোমরে শক্ত করে জড়িয়ে ধরে ঝিলমিলকে পেছনের দিকে নুইয়ে দিল। একদম নিখুঁত এক ডিপ পোজ দুজনের। ঝিলমিলের শরীরে ধনুকের মতো বেঁকে যেতেই তার দিকে ঝুঁকে গেল বারিশ। সবাইকে থমকে দিয়ে ঝিলমিলের উন্মুক্ত কোমরে গলায় আলতো করে চুমু এঁকে দিল সে। দৃশ্যটা স্টেজে আর স্টেজের বাইরে থাকা কারো নজর এড়ালো না, এমনকি আলতাফ চৌধুরী জারিফ পরিণীতারও। সবাই যেন পাথরের মতো দৃশ্যটা দেখল। জারিফের ভেতরে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। রাগে তার হাতের মুঠো শক্ত হয়ে এলো। বারিশের ডান বাহু থেকে এক ঝটকায় সোজা হয়ে দাঁড়ালো ঝিলমিল। মুহূর্তের সুযোগ না দিয়ে একদম মুখোমুখি এসে বারিশের দুই গাল দু হাতে জড়িয়ে ধরে তার গালে টুকুস করে চুমু বসিয়ে দিল। বিদ্যুতের মতো শিহরণ খেলে গেল দুজনের শরীরের প্রতিটি শিরায় উপশিরায়। এক অজানা অনুভূতিতে দুজনেই কেঁপে ওঠে, কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে এক মুহূর্তেও কাউকে নিজেদের ভেতরে সেই বাকুলতা ঘুণাক্ষরেও টের পেতে দিল না। ঝিলমিলের নিজের কোমরের এক পাশে দিয়ে বারিশকে পাশে দিয়ে ঠেললো। তার চঞ্চলতা বেড়ে যাচ্ছে টের পেয়ে বারিশ করে তুলে নিয়ে স্টেজ থেকে নেমে গেল। খাওয়া দাওয়ার পর্ব আসতেই সকলকে খাবার দেওয়া হলো। সকলে খাবার খেতে ব্যস্ত। আলতাফ চৌধুরী একটা কল আসায় একটু সাইডে গিয়েছে। তা থেকে জারিফও সেদিকে গেল। আপনি কি নিজের মেয়েকে বাসা কাজের লোক হিসেবে পাঠিয়েছেন? পেছন থেকে জারিফের পরিচিত কণ্ঠকানে আসতেই গড়ে দাঁড়ালো আলতাফ সাহেব। বুঝলাম না। জারিফ এতদিন ঘটে যাওয়া সবকিছু জানিয়ে দিল আলতাফ চৌধুরীকে। হঠাৎই কানের পর্দা ফাটিয়ে একটা শব্দ হলো। মুহূর্তের মধ্যে চারিপাশে হইচই আর আনন্দের আমেজ মিলিয়ে গেল। পুরো হলরুমে থমথমে নীরবতা নেমে এলো। দিঘি যে ছেলেটার সঙ্গে নাচছিল, শেহরিয়ারের অফিসের সেই ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই থপ্পাস করে মেঝেতে লুটিয়ে পড়ল। দেখি চমকে গিয়ে ওঠে পেছনে গেল। নূরজাহান চৌধুরী ঝর্ণা শাহরিয়ার দৌড়ে দিঘির কাছে এলো। ছেলেটার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়েছে মেঝেতে। উপস্থিতি সবাই আতঙ্কে চিৎকার করে সেদিকে ছুটে গেল। চারিপাশের এই বিশৃঙ্খলার মাঝেই বারিশের নজর আটকে গেল লিভিং রুমের সোফার মাথায়। সদর দরজা দিয়ে চলে যাচ্ছে এক অবয়ব, চোখের উপরে পড়া একটা ভেনিসিয়াল ডেভিল আই মাস্ক। বারিশ তাকাতেই লোকটা শটান অন্ধকারের দিকে মিলিয়ে গেল। লোকটার পেছন নিল বারিশ। বাইরে অন্ধকার বাগান আর গলির চষে ফেললেও লোকটার কোনো পাত্তা পেল না সে। লোকটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বিরক্ত হয়ে তাদের দাঁত চেপে আবার ভেতরে ফিরে এলো বারিশ, কিন্তু ততক্ষণে ছেলেটা ওখানেই মারা গিয়েছে। বারিশকে আসতে দেখে মেয়েরা ছাপিয়ে উঠে পড়ল, ঝিলমিল তোর সাথে? বারিশ কপাল কুচকে তাকালো। আমার সাথে মানে? ঝিলমিল নেই। মেহেরাজ উদ্বিগ্ন হয়ে চারিপাশে দেখছে, কিন্তু কোথাও নেই। দিকে ছুটে এসে বলল, ঝিলমিল তো আমার সাথেই ছিল। রক্ত মাথায় উঠে গেল বারিশের। দ্রুত ভেতরে এসে চারিপাশটা ভালো করে মেপে দেখল, ঝিলমিল নেই। শুধু ঝিলমিলই নয়, জারিফ পরিণীতা কিংবা জারিফের বন্ধুদের একজনও আর সেখানে নেই। সবাই গায়েব। এবার না চাইতো আতঙ্কে শরীর কেঁপে উঠল তার। আলতাফ চৌধুরী, নূরজাহান চৌধুরী দুজনে অসুস্থ হয়ে গেছে। বারিশ এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সোজা গিয়ে উঠল তার ডুকাতি গেলটাই। সেলফ মারতেই অহংকার দিয়ে উঠল ওটার শক্তিশালী ইঞ্জিন।
ক্লাচ ছেড়ে এক ঝাটকায় ট্রল ঘোরাতেই বাইকটা যেন তৈরি রাস্তা চিরে তীর বেগে সামনের দিকে ছুটে গেল। খুঁজবে কোথায়, কোন দিকে যাবে কিছুই জানা নেই পারিসের। মাথার ভেতরে শুধু অস্থিরতায় গুণ পাকা, কিন্তু বসে থাকারও উপায় নেই, তাই পাগলের মতো সে ঝড় তুলল রাস্তায়। চোখের পলকে গতি 100 ছাড়িয়ে 150 ছুঁই ছুঁই। দুপাশে ল্যাম্পপোস্ট আর রাস্তায় গাছগুলো ঝাপসা ছায়ার মতো পেছনে ছিটকে যাচ্ছে। হেলমেটের কাজ ভেদ করে ভেতরে উত্তপ্ত নিঃশ্বাসের ঝাপসা বাষ্প সামনে দৃশ্যপটকে আরও স্পষ্ট করে তুলেছে। সে যেন বাইক চালাচ্ছে না, মৃত্যুর সাথে পালা দিয়ে এক অন্ধ গন্তব্যের দিকে উড়ে চলেছে। ঝড়ের গতিতে ছুটে চলা বারিশের অন্তবাকুলতা এতটাই তীব্র ছিল যে, এতটাই বেপরোয়া যে সে টেরও পেল না। ওর বাইকের পেছনে হেডলাইটের তীক্ষ্ণ আলো আঁকড়ে ধরে আরও একটা বাইক সামনে তাকে অনুসরণ করে আসছে। আর একটু সামনে এগোতেই গাছের সাথে বাড়ি খেয়ে বাইক সহ পড়ে গেল বারিশ। অন্ধকার ঘরে মৃদু আলোর আভাস পেতেই চোখ পিটপিট করে মেলল ঝিলমিল। মাথায় ভীষণ যন্ত্রণা, জ্ঞান হারানোর আগে মাথায় কেউ আঘাত করেছিল তার। এখনও বিড়বিড় করে পড়েছে রক্তধারা। বেশ কিছুক্ষণ সময় লাগলো চোখের দৃষ্টি পরিষ্কার হতে। জ্ঞান ফিরতেই ঝিলমিল বুঝল হাত পা দুটো শক্ত কিছু দিয়ে চেয়ারের সঙ্গে বাঁধা। হঠাৎ ঘরের কোণ থেকে একটা চেনা হিংস্র কণ্ঠ ভেসে এলো, ওয়েলকাম টু মাই প্রাইভেট হ্যাভেন মাই লাভ। ঝিলমিল তাৎক্ষণিক কিছু বুঝে উঠতে পারল না। ঝাপসা দৃষ্টিতে কিছুক্ষণ এদিক ওদিকে চোখ বুলিয়ে সিধে হয়ে বসার চেষ্টা করল সে। চারিপাশে স্যাঁতসেঁতে দেওয়াল আর ভাঙাচোরা আসবাবপত্র দেখে ওর বুকটা ছাদ করে উঠল। কণ্ঠটা সে চিনতে পেরেছে। আতঙ্ক কণ্ঠ কেঁপে উঠলেও কোনো মতো নিজেকে সামনে বলল, কোথায় নিয়ে এসেছিস আমায়? ধীরে ধীরে অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে এলো জারিফ। তার পেছনে আধো আলোয় দাঁড়িয়ে আছে তার সেই বাদরামি করা বন্ধুদের দলটা। জারিফ ঠোঁটের কোণে পাকা হাসি ঝুলিয়ে কুৎসিত ভঙ্গিতে এগিয়ে এলো ঝিলমিলের দিকে। আরে ভয় পাচ্ছিস কেন? আমার তো এখানে একটু ডিনার করতে এসেছি, তাই না রে? কথা শেষ করে নিজের বন্ধুদের উদ্দেশ্য ছুড়ে দিতেই ঘরের ভেতরটা পৈশাচিক আর বিকট অট্টহাসিতে কেঁপে উঠল। বন্ধুদের সেই কুৎসিত হাসির শব্দে মিলিয়ে গায়ের পশম খাড়া হয়ে গেল। সেই সমস্ত শক্তি একত্রিত করে চিৎকার করে উঠল, জারিফ যেতে দে আমায়। জারিফের ঝিলমিলের একদম মুখোমুখি এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে ঝিলমিলের থুতনিটা শক্ত করে চেপে ধরে চোখে হিংস্র খেলা নিয়ে মিটমিটি করে হেসে বলল, যাবি, অবশ্যই যাবি। এত তাড়াহুড়ো কিসের? আগে ডিনারটা তো শেষ করতে দে। জারিফের শেষ বাক্যটুকু বিষাক্ত সুর ঝিলমিলের কানে বাজতেই ভেতরে জমে থাকা সবটুকু আতঙ্ক এক নিমিষে পরিণত হলো এক হিমশীতল আতঙ্কে। এতক্ষণে কেবল অপমানের রাগ থাকলেও এবার বুঝতে পারলো এটা কতটা বিপজ্জনক সীমা পার করতে চলেছে। তাকে আগেই নিষেধ করেছিলাম তোকে আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না। খুব শখ না আমার চাচি হওয়ার? তো কেমন হয় চাচার বউ হয়ে থেকে ভাতিজার পেটে বাচ্চা আনার? কথাটা ঝিলমিলের কানে পৌঁছানো মাত্রই যেন ওর মাথায় বজ্রপাত হলো। ঘৃণায় শরীর রিড়ি করে উঠল। যার সাথে একসময় সংসার সাজানোর স্বপ্ন দেখেছে, সেই মানুষটার ভেতরে এত বড় একটা পশু বাস করে, তা ভাবতেই শ্বাস আটকে আসছে ঝিলমিলের। চোয়াল শক্ত হয়ে এলো, চোখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ বের হতে চাইল। সমস্ত জোর খাটিয়ে মুখটা ঝাঁকুনি দিয়ে একপাশে ঘুরিয়ে নিল সে। দাঁত চাপে তীব্র ঘৃণায় ফুঁসে উঠে বলল, ছবি না আমায় জানোয়ার। কেন এত খারাপ লাগে কেন? আমার চাচা চুলে খুব ভালো লাগতো তোর, তাই না? আজকে চাচার মতো করেই ছুবো তোকে। এই ওর কাপড় খোল। জারিফ নিজের পেছনে থাকা বন্ধুদের দিকে তাকিয়ে হাত দিল। ওর বন্ধুদের মধ্যে একজন যেন থমকে গেল। সে ইতস্তত করে নিচু স্বরে বলল, বাদ দে জারিফ, যেতে দে ওকে। এত বাড়াবাড়ি করলে শেষমেশ ফেসে যাব আমরা। কতটা শোনা মাত্রই রক্তচক্ষু নিয়ে বন্ধুর দিকে ঘুরল জারিফ। হিংস্র গলায় গর্জে উঠল, তো ওকে যেতে দিলে বেঁচে যাবি তুই? ও বেঁচে ফিরলে চুপ থাকবে? তোর মনে হয়? যা বলছি দ্রুত কর, আগে আমার কাজ শেষ হবে, তারপর তোরা যেতে পারবি। তার হুমকি শুনে আর কোনো উপায় না দেখে দুজন বন্ধু ইতস্তত ভঙ্গিতে এগিয়ে এলো ঝিলমিলের দিকে। ঝিলমিলের গায়ে ওড়নাটা হাত ছোঁয়াতেই যেন কারেন্টের শক খেল সে। পাগলের মতো শরীর ঝাঁকিয়ে দিয়ে চিৎকার করে উঠল, সুবিধা আমায় তোরা, মেরে ফেলবো। ঝিলমিলের এরকম বাদ ভাঙা ছটপট করতে দেখে কাজের সুবিধার্থে এক বন্ধু ওর হাতের বাঁধনটা চট করে খুলে দিল। কিন্তু মুক্ত হবার সুযোগটুকু পাওয়ার আগেই জারিফ আচমকা এগিয়ে এসে ঝিলমিলের কুর্তির একপাশে শক্ত করে টেনে ছিঁড়ে ফেলল। ভালোভাবে খুলতে দিলি না তো, এবার দেখ কী করি। কাপড় ছোড়ার শব্দ হতেই ঝিলমিলের দু হাতে নিজেকে আঁকড়ে ধরার আড়াল করার আপ্রাণ চেষ্টা করে এক দৌড়ে ঘরটার অন্ধকারে কোণে দেওয়াল ঘেঁষে গিয়ে দাঁড়ালো। বুক ওঠানামা করছিল তীব্র গতিতে। বারবার এভাবে ওকে উপেক্ষা করা আর পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে জারিফের ইগোতে প্রচণ্ড আঘাত লাগলো। খেপে গিয়ে কোণের দিকে ছুটে এলো এবং শ্বাসব্দের ঠাস করে একটা চড় বসিয়ে দিল ঝিলমিলের গালে।
চড়ে ছুটে রক্ত বেরিয়ে এলো ঝিলমিলে ঠোঁটের কোণ ফেটে। মুহূর্তের জন্য চোখ জোড়া অন্ধকার হয়ে এলো। সামলে ওঠার আগেই জারিফ এক হাতে ওর চুল শক্ত করে মুঠোয় ভেতরে চেপে ধরলো। চুলের টানে মাথাটা পেছন দিয়ে হেলিয়ে দিয়ে একদম ওর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এত চটপট করছিস কেন? একসময় তো আমার জন্যই পাগল ছিলি, এখন আবার খারাপ লাগে কেন আমায়? ওর নাচার জন্যই, তাই না? ট্রাস্ট মি। আজ তোকে এত ভালোবাসবো যে আর কখনোই চাচ্চর ছোঁয়া তোর ভালো লাগবে না। চুলে যন্ত্রণায় আর অপমানে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়লেও ঝিলমিলের গলার তীব্রতা একটু কমল না। সে গায়ের সমস্ত ঘৃণা উগড়ে দিয়ে সোজাসুজি জারিফের দিকে চোখ রেখে বলল, কুত্তার বাচ্চা, আমাকে স্পর্শ করবি না, তোকে দেখলেও আমার বমি আসে। জারিফ হিংস্র পশুর মতো ঝিলমিলের ছিন্নভিন্ন জামার ওপর পাশে হাত দিতেই পুরো শরীরটা কেঁপে ওঠে। পরপর দুটো গুলির তীক্ষ্ণ শব্দ। প্রথম বুলেটটা এসে সরাসরি বিঁধল জারিফের ডান হাতে, আর দ্বিতীয়টা ছিদ্র করে দিল ওর বাপায়ের ওরু। রক্ত ফিনকি দিয়ে উঠে ঘরে মেঝে ভেসে গেল। যন্ত্রণায় আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে উঠল জারিফ। জারিফের বন্ধুরা আতঙ্কে দিশাহারা হয়ে দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে পালিয়ে বাঁচল। এমনকি অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা এক মুখোশধারী ছায়ামূর্তিও এক নিমেষেই লুকিয়ে পড়ল। দুয়াটে বাতাসে ভারতের তীব্র গন্ধ। ঝিলমিল ভয়ে আতঙ্কে চোখের পাতা আলগা করে ঝাপসা দৃষ্টিতে তাকাতেই দরজা চৌকাটে দাঁড়িয়ে থাকা মূর্তির দিকে নজর পড়তেই ওর বুকের ভেতরটা তোলপাড় করে উঠল। এতক্ষণ ধরে জমাট বেঁধে থাকা সমস্ত আতঙ্ক আর শঙ্কা নিমিষেই ধুয়ে মুছে সেখানে ঠাঁই নিল এক অদ্ভুত অসীম নিরাপত্তার আশ্বাস। ময়লা ধুলোয় জর্জরিত পোশাক, কপালে আর গালের পাশে চটচটে রক্ত বাঁধা জপাট বাঁধা রক্ত, এলোমেলো চুল আর হাতে উদ্যত রিভলভার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে বারিশ। বারিশকে এই অবস্থায় দেখে চিলমিলের বাঁধ ভাঙা কান্না আর চেপে রাখা সম্ভব হলো না। ও আরও এক মুহূর্ত অপেক্ষা করলো না। দু হাতে নিজের ছিন্নভিন্ন বস্তুটুকু আঁকড়ে ধরে ছুটে গিয়ে আসতে পড়ল বারিশের চওড়া বুকে। ওই বাহু ধরে আঁকড়ে ধরল নিজের স্বামীকে। বারিশের বুকে মুখ লুকিয়ে অবুঝ শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল সে। বারিশে ধীর স্থির হয়ে চোখ বুঝে ফেলল। বুকের ভেতরটা নিমিষে খালি হয়ে আবারও যেন পূর্ণতায় ভরে উঠল। লম্বা শ্বাস ছাড়ল, যেখানে মিশেছিল অত্যন্ত আতঙ্ক থেকে ফিরে আসার এক বুক স্বস্তি। কোনো কথা না বলে নিচের দুই বলিষ্ঠ বাহু দিয়ে ঝিলমিলকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল সে। ঝিলমিলের ঘাড়ের ভাঁজে নিজের মাথাটা গুঁজে দিয়ে আরও কয়েকবার দীর্ঘ গভীর শ্বাস নিল, যেন ঝিলমিলকে সুস্থ স্বাভাবিক ছোঁয়াটাই এই মুহূর্তে ওর কাছে বেঁচে থাকার একমাত্র প্রমাণ। কিচ্ছু হয়নি, আমি আছি তো, কোনো ভয় নেই। বারিশের ফিসফিসানি গলার স্বরে ছিল অদ্ভুত একটা আকুলতা। ওরা আমার সঙ্গে। কান্নায় ভেঙে পড়ে তোতলাতে লাগলো ঝিলমিল। চুপ। বারিশ আলতো করে ওকে থামিয়ে দিল। আর একটা শব্দও শোনার ধৈর্য বা ইচ্ছে কোনোটাই নেই। স্যাঁতসেঁতে অন্ধকূপের মাঝে দুজনকে এমন নিবিড়ভাবে জড়িয়ে ধরে রইল যেন কত শত আলোক বর্ষা পর আবার তাদের পূর্ণমিলন হলো। অথচ এই দুটো মানুষই সারাক্ষণ একে অপরের সঙ্গে ঝগড়ায় মেতে থাকে। বেশ কিছুক্ষণ পার হওয়ার পর বারিশ ধীরে ধীরে ঝিলমিলের নিজের বুক থেকে আলাদা করলো। দুই হাতে ওর ভেজা মুখটার উপরে তুলে ধরতেই বারিশের চোখ দুটো স্থির হয়ে গেল। ঝিলমিল ফর্সা ডান গালে তখনও স্পষ্টভাবে ভেসে আছে 5 আঙ্গুলের লালচে দাগ। মুহূর্তের মধ্যে বারিশ শান্ত চোখ দুটো ফের চলে উঠল এক নৃশংস দাবানলে। চোয়াল শক্ত হয়ে এলো ওর। নিজের গায়ে কালো শার্টটা অত্যন্ত যত্ন সহকারে খুলে ঝিলমিলকে পরিয়ে দিল। তারপর মাটিতে পড়ে থাকা রিভলভারটা কুড়িয়ে নিয়ে তাক করলো জারিফের দিকে। ওদিকে হাত পায়ে গুলি খাওয়া জারিফ যন্ত্রণায় কুকড়ে গিয়ে কোনো মতে খুঁড়িয়ে অন্ধকারের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বারিশ আঙ্গুলের রিভলভারটা টিকার চেপে বসতেই বুলেট শো শো করে শব্দ হলো। এই মুহূর্তে বারিশ ভুলে গেছে জারিফের সাথে তার রক্তের বন্ধন আছে। ঝিলমিল চোখ দুটো বন্ধ করে আবারও ফেলল। বুলেটের গিয়ে সরাসরি বিদ্ধ হওয়ার কথা ছিল জারিফের পিঠে। ঠিক শেষ মুহূর্তে হুট করে কোথা থেকে যেন তাহসিন এসে প্রচণ্ড শক্তিতে ধাক্কা মেরে জারিফকে সরিয়ে দিল। বুলেটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের দেওয়ালে গিয়ে বেঁধল। তাহসিন হাঁপাতে বারিশের সামনে এসে দাঁড়ালো। তারপর শক্ত করে বারিশের রিভলভারটা ধরে হাতটা চেপে ধরে আকুল গলায় বলল, ওকে মারবেন না বারিশ, প্লিজ, মাথা ঠান্ডা করুন।